সকাল ঠিক ৯টা। কড়া রোদে হাইওয়ের উপর দিয়ে গাড়ির লম্বা লাইন পার হয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার ধারে অচৈতন্য হয়ে পড়ে থাকা সেই মেয়েটির দিকে কেউ তাকাচ্ছিল না, অথবা হয়তো দেখেও না দেখার ভান করছিল সবাই। তার দামি পোশাক ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল, হাত থেকে মোবাইলটা কিছুটা দূরে ছিটকে পড়েছিল এবং তার শ্বাস প্রশ্বাস খুব ধীর হয়ে আসছিল। মানুষজন থামছিল, উকি দিচ্ছিল, তারপর আবার এগিয়ে যাচ্ছিল। কেউ বলল পুলিশ কেস হবে, কেউ ভিডিও বানালো, কিন্তু সাহায্য করতে কেউ এগিয়ে এলো না। তখনই এক সাধারণ ট্রাক ড্রাইভার হঠাৎ ব্রেক কষল। সে দূর থেকে দৃশ্যটি দেখল এবং তার মনে একটিই প্রশ্ন এলো, যদি এটি আমার বোন হতো? সে দৌড়ে মেয়েটির কাছে পৌঁছালো, নাড়ি পরীক্ষা করল। অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই মেয়েটিকে পাঁজাকোলা করে নিজের ট্রাকে তুলে নিল এবং সরাসরি হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালে পৌঁছালে ডাক্তাররা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ওর কে হও? ড্রাইভার শুধু এটুকুই বলল, আমি একজন মানুষ। কিন্তু যখন হাসপাতালে মেয়েটির আসল পরিচয় সামনে এলো, তখন ডাক্তার, পুলিশ এবং পুরো শহর স্তম্ভিত হয়ে গেল। আসলে কে ছিল সেই ধনী মেয়েটি? আর কেন সকাল ৯টার সেই দৃশ্যটি পুরো শহরের চিন্তাধারা বদলে দিল? সেই ট্রাক ড্রাইভারের নাম ছিল আমান। বয়স মাত্র ২৩ বছর, রোগা পাতলা শ্যামলা গড়ন, চোখে এক অদ্ভুত সততার চকমকি। এক সাধারণ ছেলে যে গত ৩ বছর ধরে ট্রাক চালাচ্ছিল। আর সেই মেয়েটি, যার নাম পরে সবাই জানতে পারল আরজা, বয়স ২৩ বছর, শহরের সবচেয়ে বড় শিল্পপতির একমাত্র মেয়ে। কিন্তু সেই মুহূর্তে আমান এসব কিছুই জানত না। হাসপাতালে পৌঁছেই সে চিৎকার করে উঠল, ডাক্তারবাবু জলদি দেখুন, শ্বাস খুব ধীরে চলছে। দুজন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে দৌড়ে এলো। আরজাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। আমান বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, তার হাতে ধুলো আর রক্ত লেগেছিল। রিসেপশনিস্ট জিজ্ঞেস করল, আপনি কি আত্মীয়? আমান মাথা নাড়ল, না, আমি রাস্তা থেকে তুলে এনেছি। তাহলে অ্যাডমিশন ফর্ম কে ভরবে? অ্যাডভান্স টাকা জমা দিতে হবে। আমান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার পকেটে মাত্র ৩,২০০ টাকা ছিল, যা সে ডিজেল আর খাওয়ার জন্য পেয়েছিল। সে কোনো চিন্তা না করেই টাকাগুলো কাউন্টারে রেখে দিল এবং বলল, আগে চিকিৎসা শুরু করুন, টাকা পরে দেখে নেওয়া যাবে। ওদিকে আইসিইউতে ডাক্তাররা দেখলেন যে মাথায় গভীর চোট রয়েছে, সম্ভবত কোনো গাড়ি ধাক্কা মেরেছে। প্রায় ২০ মিনিট পর এক নার্স বাইরে এসে বললেন, আপনি ঠিক সময় নিয়ে এসছেন, আর ১০-১৫ মিনিট দেরি হলে। আমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই হাসপাতালের গেটে ৪-৫টি দামি গাড়ি এসে থামল। কালো পোশাকে সিকিউরিটি গার্ড, আতঙ্কিত চেহারা এবং একজন প্রৌঢ় ব্যক্তি যার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। তারা সরাসরি রিসেপশনে পৌঁছলেন। এখানে আরজা মালহোত্রাকে আনা হয়েছে। রিসেপশনিস্ট তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। আমান কিছুই বুঝতে পারছিল না। তখনই সে প্রথমবার পুরো নামটা শুনল, আরজা মালহোত্রা। এই নাম শহরের সবাই চেনে। মালহোত্রা গ্রুপ, কোটি কোটি টাকার ব্যবসা, খবরের কাগজে রোজ ছবি, আর সেই বাড়ির মেয়েই আজ তার ট্রাকে পড়েছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বললেন, এখন বিপদমুক্ত, তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। আরজার বাবা ওখানেই ধপ করে একটি চেয়ারে বসে পড়লেন। তার চোখে জল ছিল। তিনি জিজ্ঞেস করলেন, ওকে এখানে কে নিয়ে এসেছে? সবার নজর আমনের ওপর গেল। আমন একটু লজ্জা পেয়ে বলল, আমি রাস্তা থেকে আনছিলাম। আরজার বাবা তার কাছে এলেন, কাঁধে হাত রাখলেন। বাবা, তুমি না থাকলে আজ আমার মেয়ে। বলতে বলতে তার গলা ধরে এলো। আমার মাথা নিচু করে বলল, আমি তো শুধু মানবিকতাটুকু পালন করেছি। ঠিক সেই সময়ে এক পুলিশ ইন্সপেক্টরও পৌঁছে গেলেন। তিনি আমানকে আপাদ মস্তক দেখে বললেন, তোমার ট্রাক ছিল কোথাও? তুমি তো। আমান ঘাবড়ে গিয়ে বলল, না স্যার, আমি তো ওকে আগে থেকেই পড়ে থাকতে দেখেছি। কিছুক্ষণের জন্য পরিবেশ ভারী হয়ে গেল। কিন্তু তখনই হাসপাতালের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ আনা হলো। একটি পেট্রোল পাম্পের ক্যামেরায় পরিষ্কার দেখা গেল একটি সাদা গাড়ি দ্রুত গতিতে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে, এবং কয়েক মিনিট পরেই আমনের ট্রাকটি থামে। সে নামে এবং মেয়েটিকে তুলে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর আমনের দিকে তাকালেন। এবার তার চোখে সন্দেহ নয়, বরং সম্মান ছিল। তুমি খুব বড় কাজ করেছ ছেলে। আমন চুপ করেছিল। তার মনে পড়ল তার ছোট বোনের কথা, যার বয়স ১৯ বছর। সে যদি কখনো এমন অবস্থায় থাকে, তবে কি কেউ থামবে না? সন্ধে হতে হতে খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ল। ট্রাক ড্রাইভার বাঁচাল শিল্পপতির মেয়ের প্রাণ। নিউজ চ্যানেলগুলো হাসপাতালের বাইরে ভিড় জমাল। আমনের এসব ভালো লাগছিল না। সে চুপচাপ বেরিয়ে যেতে চাইছিল। কিন্তু তখনই আইসিইউ থেকে খবর এলো আরজার জ্ঞান ফিরেছে। সে প্রথম প্রশ্ন করল, আমাকে হাসপাতালে কে এনেছে? ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আরজার বাবা ধীরে ধীরে বললেন, একজন ট্রাক ড্রাইভার, যার নাম আমন। আরজার চোখে জল এলো। আমি ওর সাথে দেখা করতে চাই।
নার্স বাইরে এসে আমনকে ডাকলেন। আমনের পা ভারী হয়ে আসছিল। সে কি জানত যে এই সাক্ষাৎ শুধু ধন্যবাদ জানানোর জন্য নয়, বরং তার জীবন বদলানোর শুরু ছিল। আমন ধীরে ধীরে আইসিইউর দিকে এগোল। তার পায়ে জড়তা ছিল। সে জীবনে কখনো এত বড় প্রাইভেট হাসপাতালের ভেতরে পা রাখেনি। চারদিকে সাদা দেওয়াল, দামি যন্ত্রপাতি, আর বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে। নার্স হালকা করে দরজা খুলে দিলেন। বেশি কথা বলবেন না, রোগী এখনও দুর্বল। আমন মাথা নাড়ল। বেডে শুয়ে থাকা আরজা আমনকে দেখামাত্রই তার চোখের পলক যেন স্থির হয়ে গেল। আরজার মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন লাগানো, কিন্তু মুখে সেই আভিজাত্য আর আত্মবিশ্বাস অটুট ছিল। আপনি আমন? সে ধীর গলায় জিজ্ঞেস করল। আমন লজ্জা পেয়ে বলল, জি আমি। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। তারপর আরজা বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমন তৎক্ষণাৎ বলল, না, ওটা তো শুধু মানবিকতা ছিল, যে কেউ হলে এটাই করত। আরজা একটু হাসল। না, যে কেউ করত না। আমি দেখছিলাম মানুষ ভিডিও বানাচ্ছিল। আমন কোনো উত্তর খুঁজে পেল না। সেই মুহূর্তে দুজোড়া চোখ এক হল, এবং কেন জানি এক অদ্ভুত শান্তি দুজনের হৃদয়ে নেমে এলো। বাইরে দাঁড়িয়ে আরজার বাবা সব দেখছিলেন। তিনি প্রথমবার আমনকে ভালো করে লক্ষ্য করলেন। সাধারণ জামাকাপড়, রোদে পোড়া তামাটে রং, হাতে কঠোর পরিশ্রমের চিহ্ন, কিন্তু চোখে এক নির্মল সত্য। সেই দিনের পর আমন রোজ হাসপাতালে আসতে লাগল। প্রথমে শুধু স্বাস্থ্যের খবর নিতে, তারপর ধীরে ধীরে কথা বাড়তে লাগল। তৃতীয় দিন আরজা জিজ্ঞেস করল, আপনি পড়াশোনা করেছেন? আমন হাসল। গ্র্যাজুয়েশন করতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির অবস্থা ভালো ছিল না। বাবা অসুস্থ হয়ে পড়লে ট্রাক চালানো শুরু করি। আরজা মন দিয়ে শুনছিল। আপনি? আমন জিজ্ঞেস করল। আরজা হাসল। আমি লন্ডন থেকে বিজনেস ম্যানেজমেন্ট করেছি, কিন্তু সত্যি বলতে বাবার বিজনেস সামলানোর চেয়ে সমাজের জন্য কিছু করা আমার বেশি ভালো লাগে। আমন অবাক হল। এত বড় ঘরের মেয়ে হয়েও এমন চিন্তা। আরজা বলল, টাকাই সব নয় আমন, কখনো মানুষের একটু শান্তিও প্রয়োজন হয়। তাদের কথাবার্তা এখন দীর্ঘ হতে লাগল। একদিন আরজা জিজ্ঞেস করল, সেদিন আমাকে দেখে আপনার ভয় লাগেনি? আমন সত্যিটাই বলল, খুব ভয় লেগেছিল। মনে হয়েছিল পুলিশ হয়তো আমাকেই ভাসিয়ে দেবে। কিন্তু কেন জানি মনে হল, যদি আমি না থামি তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। আরজার চোখ ভিজে এলো। আপনি খুব আলাদা। আমন হেসে বলল, আলাদা নই, শুধু গরিব। আরজা সাথে সাথে বলল, গরিব সেই যার বড় মন নেই। সেই মুহূর্তে আমনের বুক ধড়ফড় করে উঠল। দিন কাটতে লাগল। আরজা এখন অনেকটা সুস্থ। ডাক্তার বললেন 2 দিনের মধ্যে ডিসচার্জ দেওয়া হবে। হাসপাতালের বাগানে হুইল চেয়ারে বসে একদিন আরজা আমনকে বলল, যদি সেদিন আমি মরে যেতাম? আমন বাধা দিয়ে বলল, এমন কথা বলবেন না। আরজা তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে হয়তো আপনাকে কোনোদিন চিনতেই পারতাম না। দুজনেই নীরব হয়ে গেল। আমন সেদিন অনুভব করল যে সে শুধু একজন রোগীকে দেখতে আসছে না, বরং তার মন তাকে এখানে টেনে আনছে। ছুটির দিনে মিডিয়া আবার হাসপাতালের বাইরে ভিড় করল। আরজা সবার সামনে বলল, যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন তিনি কোনো হিরো নন, বরং একজন খাঁটি মানুষ। সে সবার সামনে আমনকে ডাকল। ক্যামেরার ফ্ল্যাশের মাঝে আরজা আমনের হাত ধরে ফেলল। যদি এই মানুষটি না থাকতেন, আজ আমি এখানে থাকতাম না। পুরো শহর টিভির পর্দায় এই দৃশ্য দেখছিল। আমনের গ্রামেও সবাই টিভির সামনে বসেছিল। তার মায়ের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছিল। কিন্তু গল্প এখানে শেষ হল না। হাসপাতাল থেকে ফেরার পরও আরজা আমনের সাথে যোগাযোগ বন্ধ করেনি। একদিন সে বলল, আমন, আমি তোমার গ্রাম দেখতে চাই। আমন চমকে গেল। আমাদের গ্রাম? সেখানে তো কিছুই নেই, কাঁচা বাড়ি, ভাঙা রাস্তা। আরজা হাসল। আমি ওটাই দেখতে চাই। পরের রবিবার আরজা সাধারণ সালোয়ার কামিজ পরে আমনের গ্রামে পৌঁছল। গ্রামবাসীর চোখ কপালে উঠল। যে মেয়ের ছবি খবরের কাগজে থাকে, সে আজ তাদের ছোট গ্রামে দাঁড়িয়ে। আমনের মা ঘাবড়ে গিয়ে আঁচল সামলালেন। মা, ঘরটা খুব ছোট। আরজা তার পা ছুঁয়ে প্রণাম করল। ঘর ছোট হয় না কাকিমা, মন ছোট হয়। সেদিন গ্রামে যেন উৎসব লেগে গেল। বিকেলে মাঠের ধারে বসে আরজা আমনকে জিজ্ঞেস করল, নিজের জীবন নিয়ে কিছু ভেবেছ? আমন বলল, ভাবি, কিন্তু স্বপ্ন দেখার অভ্যেস নেই। আরজা ধীরে ধীরে বলল, যদি আমি তোমার সাথে স্বপ্ন দেখতে চাই? আমন তার দিকে তাকাল। হৃৎস্পন্দন যেন থেমে গেল। আরজা, আমাদের পৃথিবী আলাদা। পৃথিবী আলাদা হতে পারে, কিন্তু মন তো নয়,
আরজা উত্তর দিল। সেই সন্ধ্যায় বাতাসের সুর যেন বদলে গেল। এখন দুজনের দেখা হওয়া শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রইল না, কিন্তু শহরে কানা ঘুষো শুরু হলো। শিল্পপতির মেয়ে আর ট্রাক ড্রাইভার, সোশ্যাল মিডিয়ায় নানা কটু কথা শুরু হলো। আরজার বাবা একদিন তাকে ডাকলেন। আরজা, তুমি জানো লোকে কি বলছে? আরজা শান্ত গলায় বলল, লোকে সবসময় কিছু না কিছু বলে বাবা, কিন্তু এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। আরজা প্রথমবার দৃঢ়তার সাথে বলল, যেই সমাজ আমাকে রাস্তায় মরার জন্য ফেলে রেখেছিল তার কথা আমি কেন ভাবব? তার বাবা চুপ হয়ে গেলেন। ওদিকে আমনও ভেতর থেকে ভেঙে পড়ছিল। তার মনে হচ্ছিল সে হয়তো আরজার জীবনে বোঝা হয়ে যাচ্ছে। এক রাতে সে আরজাকে মেসেজ করল, আমাদের মনে হয় শুধু ভালো বন্ধু থাকাই ঠিক হবে। আরজা তৎক্ষণাৎ কল করল, আমন, তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ কারণ আমি ধনী, নাকি এই কারণে যে তোমার মনে হচ্ছে তুমি আমার যোগ্য নাও? আমনের চোখ ভিজে এলো। আমি চাই না লোকে তোমার সম্পর্কে আজে বাজে কথা বলুক। আরজা পরিষ্কার বলল, লোকের চিন্তাধারা বদলাতে হবে, তাদের দেখে ভয় পাওয়া চলবে না। সেদিন দুজনের সিদ্ধান্ত নিল, যাই হোক একসাথে লড়াই করবে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। এক সন্ধ্যায় আমান জানতে পারল যে গাড়িটি আরজাকে ধাক্কা দিয়েছিল সেটি আসলে কোনো দুর্ঘটনা ছিল না, বরং পরিকল্পিত ছিল। আর সেই গাড়ির মালিক ছিল মালহোত্রা গ্রুপের এক বিজনেস রাইভাল বা ব্যবসায়িক শত্রু। এখন বিষয়টি শুধু ভালোবাসার নয়, বরং এক ষড়যন্ত্রের হয়ে দাঁড়াল। আরজাও এই সত্য জানতে পারল। সে আমানকে বলল, হয়তো আমাকে মারার চেষ্টা করা হয়েছিল যাতে বাবা দুর্বল হয়ে পড়েন। আমান তার হাত শক্ত করে ধরল। এখন আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। আমান সারা রাত ঘুমাতে পারল না। সকালে সে আরজাকে কল করল। তুমি ঠিক আছো তো? সে ভয় পাচ্ছিল। আরজা বলল, হ্যাঁ, কিন্তু বাবা খুব দুশ্চিন্তায় আছেন। আমানের বুক কেঁপে উঠল। তার মানে কেউ পরিকল্পনা করে এটা করেছে? আরজা বলল, হ্যাঁ, আর সন্দেহ সরাসরি আমাদের বিজনেস রাইভালের ওপর যাচ্ছে। পরের কয়েকদিন সব কিছু বদলে গেল। আরজার বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হল। মিডিয়া রোজ নতুন খবর দিচ্ছিল। এক সন্ধ্যায় আরজা আমানকে নিজের বাড়িতে ডাকল। মালহোত্রা হাউস, শহরের সবচেয়ে বড় বাংলো। আমান যখন ভেতরে ঢুকল, তার নিজের জুতোগুলো তার কাছে খুব ভারী মনে হতে লাগল। গার্ড পাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে গেল। ভেতরে আরজা সাদা কুর্তি পরে আসছিল। আজ তাকে আরও বেশি সুন্দর লাগছিল। ভয় পাচ্ছ? সে হাসি মুখে জিজ্ঞেস করল। একটু, আমান সত্যিটাই বলল। আরজা তাকে ড্রয়িং রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর তার বাবা এলেন। এসো বাবা, তিনি আমানকে বসতে বললেন। তিনি সরাসরি প্রশ্ন করলেন, তোমরা কি শুধু বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমান মাথা নিচু করে রইল। আরজা পরিষ্কার গলায় বলল, বাবা, আমি আমানকে পছন্দ করি। আরজার বাবা গভীর নিঃশ্বাস নিলেন। তুমি জানো এই পথ সহজ নয়। আমি সহজ পথ চাই না, আরজা বলল। আমান প্রথমবার দৃঢ়ভাবে বলল, স্যার, আমি আপনার মেয়ের যোগ্য হওয়ার চেষ্টা করব। এখন হয়তো নই, কিন্তু কঠোর পরিশ্রম করব। তার কথায় সততা ছিল। ওদিকে ষড়যন্ত্র আরও ঘনীভূত হচ্ছিল। একদিন আরজা তার এনজিও প্রজেক্টের জন্য শহরের বাইরে যাচ্ছিল। পথে একটি কালো এসইউভি তার গাড়িকে ধাওয়া করতে শুরু করল। ড্রাইভার তৎক্ষণাৎ আমানকে ফোন করল। আমান কাছেই ছিল। সে নিজের ট্রাকটি নিয়ে হাইওয়ের দিকে ছুটল। সে দেখল এসইউভিটি আরজার গাড়িকে আটকানোর চেষ্টা করছে। আমান কোনো চিন্তা না করেই তার ট্রাকটি তাদের মাঝখানে ঢুকিয়ে দিল। প্রচণ্ড জোরে ব্রেক কষার আওয়াজ হল। এসইউভিটি থেমে গেল। সেখান থেকে ৩ জন লোক নামল। খুব হিরো হচ্ছিস, তাদের একজন চিৎকার করে বলল। যা করার আমার সাথে কর, ওকে ছেড়ে দাও। ততক্ষণে পেছনে পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে চলে এলো। দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করল, কিন্তু দুজন ধরা পড়ল। এই ঘটনার পর সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। ষড়যন্ত্র প্রমাণিত হল। শহরে এখন একটাই আলোচনা, ট্রাক ড্রাইভার আবার বাঁচালো শিল্পপতির মেয়ের প্রাণ। কিন্তু এবার গল্পটি শুধু মানবিকতার নয়, ভালোবাসারও ছিল। আরজা সেদিন রাতে আমানকে বলল, জানো আমি কেন ভয় পাই না? কারণ আমি জানি তুমি আছো। আমান প্রথমবার তার হাতটি শক্ত করে চেপে ধরল। যতদিন আমি বেঁচে আছি, তোমার কিচ্ছু হতে দেব না। ধীরে ধীরে আরজার বাবার মন বদলাতে শুরু করল। তিনি দেখলেন আমান শুধু আবেগপ্রবণ নয়, দায়িত্বশীল। তিনি একদিন আমানকে ডেকে বললেন, যদি তোমাকে সুযোগ দিই, তুমি কি পড়াশোনা শেষ করবে? আমান অবাক হল। হ্যাঁ,
কিন্তু এখন তো বয়স হয়ে গেছে। বয়স নয়, পরিস্থিতি বাধা দেয়, তিনি বললেন। আমি তোমার পড়াশোনার খরচ চালাতে চাই। আমানের চোখ ভিজে এলো। কিন্তু স্যার, একে দয়া ভেব না, একে একজন বাবার ভরসা ভেব। আমান বিজনেস ম্যানেজমেন্টের কোর্স শুরু করল। আরজা প্রতি পদক্ষেপে তার পাশে ছিল। কখনো লাইব্রেরিতে একসাথে পড়াশোনা, কখনো ক্যাফেতে বসে স্বপ্নের কথা বলা। একদিন আরজা জিজ্ঞেস করল, যদি আমি ধনী না হতাম তবে কি তুমি আমাকে পছন্দ করতে? আমান হাসল। আমি তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম, তখন তোমার টাকা দেখিনি। সময় গড়াল, কেস কোর্টে গেল, অপরাধীরা শাস্তি পেল। মিউনিসিপ্যাল কর্পোরেশন আমানকে সম্মানিত করল। মঞ্চে দাঁড়িয়ে আমান শুধু এইটুকুই বলল, আমি বিশেষ কিছু করিনি, যা সঠিক মনে হয়েছে তাই করেছি। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। সেদিন আরজার বাবা সবার সামনে বললেন, আমার মেয়ের জীবনে যদি সবচেয়ে ভরসাযোগ্য কোনো মানুষ থাকে তবে সে হল আমান। তবে গল্পের আসল মোড় তখনও বাকি ছিল। কিছু মাস পর আরজার বাবার শরীর খারাপ হলো। ব্যবসার দায়িত্ব হঠাৎ আরজার ওপর এসে পড়ল। বোর্ড মিটিংয়ে অনেকে তাকে নিয়ে প্রশ্ন তুলল। এক ডিরেক্টর তো বলেই বসলেন, আপনার ব্যবসার চেয়ে ওই ট্রাক ড্রাইভার বন্ধুর চিন্তা বেশি। আমান রেগে গেলেও আরজা তাকে থামিয়ে দিল। আমরা কাজ দিয়ে উত্তর দেব। আমন পড়াশোনার পাশাপাশি কোম্পানির প্রজেক্টগুলো বুঝতে শুরু করল। তার দেওয়া কিছু পরামর্শে কোম্পানির অনেক লাভ হল। বোর্ড মেম্বাররা তার বুদ্ধিতে মুগ্ধ হলেন। 1 বছর পর আমান তার ডিগ্রি সম্পন্ন করল। আজ সে শুধু ট্রাক ড্রাইভার নয়, একজন শিক্ষিত ও বিচক্ষণ মানুষ। আরজার বাবার শরীর আগের চেয়ে ভালো হল। তিনি আমনকে নিজের কেবিনে ডেকে পাঠালেন। আমন, আমি তোমাকে পরীক্ষা করেছি, সময়ও তোমাকে পরীক্ষা করেছে, তুমি প্রতিবার সফল হয়েছ। তিনি আরজার হাত আমনের হাতে দিয়ে বললেন, আমি চাই তুমি শুধু আমার কোম্পানির নয়, আমার পরিবারের অংশ হও। আমন আর আরজা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তবে তিনি একটি শর্ত দিলেন, নিজের সাধারণ জীবন আর সততা কোনোদিন ছেড়ো না। টাকা মানুষকে বদলে দেয়। আমন কথা দিল সে সেই আমনই থাকবে যে হাইওয়েতে ব্রেক কষেছিল। কিছুদিন পর পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল শিল্পপতির মেয়ে আরজার সাথে আমনের বিয়ে। যারা একসময় উপহাস করত আজ তারাই প্রশংসা করছিল। খুব সাদাসিধেভাবে বিয়ে হলো। গ্রামের সেই কাঁচা রাস্তা যেখানে আরজা প্রথমবার এসেছিল আজ তা আলোয় ঝলমল করছিল। বিয়েতে শহর এবং গ্রামের সব মানুষ উপস্থিত ছিল। ফেরে নেওয়ার সময় আরজা ফিসফিস করে বলল, সেদিন যদি তুমি ব্রেক না করতে। আমন হেসে বলল, তবে হয়তো আমার জীবনটাই অপূর্ণ থেকে যেত। বিয়ের পর তারা দুজনে মিলে একটি রোড সেফটি ক্যাম্পেইন শুরু করল। ট্রাকে ড্রাইভারদের জন্য হেলথ ক্যাম্প আর ইন্স্যুরেন্সের ব্যবস্থা করল। কয়েক বছর পর তাদের একটি কন্যা সন্তান হল। আমন তাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করল, ওর নাম কি রাখব? আরজা হাসি মুখে বলল, আশা, কারণ আমাদের এই গল্পটি হল আশার গল্প। সময় বয়ে যায়, কিন্তু মানুষ আজও তাদের গল্প শোনায়। হাইওয়েতে পড়ে থাকা সেই ধনী মেয়েটিকে এক ট্রাক ড্রাইভার হাসপাতালে পৌঁছে দিয়েছিল। পরিচয় পাওয়ার পর পুরো শহর অবাক হয়েছিল ঠিকই, কিন্তু তাদের আসল পরিচয় শুধু ধনী বা গরিবের ছিল না। তাদের আসল পরিচয় ছিল মানবিকতা। আর সেই সকাল ৯টার দৃশ্যটি সত্যি পুরো শহরের চিন্তাধারা চিরতরে বদলে দিয়েছিল।